ক্ষমতা কেন্দ্রিকতা 5টা সুপার পাওয়ারের কাছে ক্ষমতা আছে। এখন যারা 5টা সুপার পাওয়ার আছে তাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে অস্ত্র। কারণ যদি টেক দ্য এক্সাম্পল অফ আমেরিকা, যেটা মোস্ট অ্যাক্টিভ, আমেরিকা অস্ত্র তৈরি করে, ফ্রান্স তৈরি করে, ইংল্যান্ড তৈরি করে, তারপর যারা রাশিয়া তৈরি করে অস্ত্র, চায়না অস্ত্র তৈরি করে, অন্যান্য কান্ট্রি ছোটো গ্রান্ট তৈরি করে। এখন অস্ত্র দিয়ে বিক্রি করতে হবে। অস্ত্র কিন্তু সরকার একটা জানে না, জানি না, সরকারের আমার জানার মতে কোনো গভর্নমেন্ট নিজের অস্ত্র তৈরি করে না, তো কোম্পানি, প্রাইভেট, বিশেষ করে আমেরিকাতে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা গভর্নমেন্টকে অস্ত্র তৈরি করে। কোনো সরকার কিন্তু তাদের হয়তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে আমাদের মতো, এগুলো মূল তৈরি করে যারা বড় বড় যারা ওয়ার ফ্যাক্টরি আছে, ডিফেন্স যারা অস্ত্র তৈরি করে, প্লেন তৈরি করলো, কামান তৈরি করলো, মিসাইল যারা ড্রোন তৈরি করলো, বিলিয়ন্স অফ ডলার কি। এখন তো গভর্নমেন্ট বিশাল অংশ একটা ট্যাক্স পাচ্ছে, এটা তার লাভ। সমস্ত ওয়ার্ল্ডে যে পলিটিক্স হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার গেম। দিস ইজ ওয়ার গেম, সিম্পল। শিওর। অতএব বিগ পাওয়ার্স, সোকল সুপার পাওয়ার্স ক্ষমতা তার রাখতে চায়, ক্ষমতা কেন্দ্রিকতা, ক্ষমতার লোক, যেটা ইসলামে সবসময় এটা নিষেধ করা হয়েছে। ইসলামের মধ্যে যেমন আমরা সবসময় বলে থাকি, বিভিন্ন জায়গাতে এখন মানুষের মৃত্যুর কথা বলে, একটু বয়স হলে মৃত্যুর ভয়, আমি মৃত্যুকে ভয় পাওয়ার ইসলাম বলছে এই জন্যই যাতে করে তার দুনিয়াটার মধ্যে লোভটা কমে যায়। ওই যে বললাম, লোভটা সবচেয়ে বড় জিনিস। গ্রিড ফর পাওয়ার, গ্রিড ফর মানি অ্যান্ড গ্রিড ফর এনিথিং এলস। গ্রিড ইজ এ ওয়ার্স থিং। এই জন্য কনসেপ্ট বানা বলছে, যেটা সূরাতে বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর না যাওয়া পর্যন্ত তার পাওয়ার। এই যে পাওয়ার ইচ্ছা আরও বেশি পাবে, আরও বেশি 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 পাওয়া, সীমাহীন লোভ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে বেশি বেশি পাওয়ার ইচ্ছা। এমনি পাওয়ার জন্য গুণা না, আমার পাওয়ার ইচ্ছা হচ্ছে আমার জামার দরকার, ওটা দরকার, এটা দরকার, এটা না, কিন্তু বেশি বেশি পাওয়ার, বেশি বেশি শব্দটা প্রযোগ করছে এখানে। এইটাই হচ্ছে আমাদের ক্ষমতাও বেশি বেশি ক্ষমতা। এবং ক্ষমতা কেন্দ্রিকতা 5টা সুপার পাওয়ারের কাছে ক্ষমতা আছে। এখন যারা 5টা সুপার পাওয়ার আছে তাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে অস্ত্র। কারণ যদি টেক দ্য এক্সাম্পল অফ আমেরিকা, যেটা মোস্ট অ্যাক্টিভ, আমেরিকা অস্ত্র তৈরি করে, ফ্রান্স তৈরি করে, ইংল্যান্ড তৈরি করে, তারপর যারা রাশিয়া তৈরি করে অস্ত্র, চায়না অস্ত্র তৈরি করে, অন্যান্য কান্ট্রি ছোটো গ্রান্ট তৈরি করে। এখন অস্ত্র দিয়ে বিক্রি করতে হবে। অস্ত্র কিন্তু সরকার একটা জানে না, জানি না, সরকারের আমার জানার মতে কোনো গভর্নমেন্ট নিজের অস্ত্র তৈরি করে না, তো কোম্পানি, প্রাইভেট, বিশেষ করে আমেরিকাতে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা গভর্নমেন্টকে অস্ত্র তৈরি করে। কোনো সরকার কিন্তু তাদের হয়তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে আমাদের মতো, এগুলো মূল তৈরি করে যারা বড় বড় যারা ওয়ার ফ্যাক্টরি আছে, ডিফেন্স যারা অস্ত্র তৈরি করে, প্লেন তৈরি করলো, কামান তৈরি করলো, মিসাইল যারা ড্রোন তৈরি করলো, বিলিয়ন্স অফ ডলার কি। এখন তো গভর্নমেন্ট বিশাল অংশ একটা ট্যাক্স পাচ্ছে, এটা তার লাভ। মানে তাদের ইনকামের একটা বড় অংশ হচ্ছে ওয়ার ইন্ডাস্ট্রি, উইপেন্স ইন্ডাস্ট্রি। এখন সেই উইপেন্স যদি তৈরি করে বিক্রি করবো কোথায়? ইউ হ্যাভ টু সেল ইট। এখন আমি যদি তৈরি করি, প্রোডাকশন করি, তার ইকোনমিক্সের নিয়ম সংজ্ঞায়িত হচ্ছে যে ডিমান্ড, এটা হচ্ছে তোমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো প্রথমে ডিমান্ড তৈরি করবে, তো ডিমান্ড তৈরি করলে তোমার ফাইট, ইন্ডিয়ার সাথে পাকিস্তান যুদ্ধ করতে হবে। অত ইন্ডিয়া বলবো আমি রাশিয়াতে নিব, পাকিস্তান বলবো চায়নাতে নিব, অথবা আমি আমেরিকাতে নিব, দেখা সেল আর্মস। তারপর এখন ইসরায়েল যদি না থাকে, ইফ ইসরায়েল ধরে ইসরায়েল নাই, জিরো নাই থিওরিটিক্যালি, দেন ওয়ার, মিডল ইস্টে তার যুদ্ধ হবে না, তখন অন্যরা অস্ত্র কিনবে না। তারপর ইরান সেম রোল প্লে করছে। ইরান শিয়াইজমের কনসেপ্টটা না গিয়ে যদি শুধু বিপ্লবের কনসেপ্ট, ইরানের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল, তারা আসলে শিয়াইজমটাকে যদি হাইলাইট না করতো, শুধুমাত্র তারা যদি বঞ্চিত মানুষের জন্য বৈষম্যের কথা বলতো এবং পৃথিবীর যেকোনো ন্যায়, তাতে কিন্তু তারা অনেক সমর্থন পেত। তারা শিয়াইজমের একটা কনসেপ্ট তৈরি করে তারা দেখাচ্ছে তারা সৌদি আরব দখল করবে। এখন সৌদি আরব ভেরি অ্যাফ্রেড, চারিদিকে তো বর্ডারিং কান্ট্রি। ইরাক তারা নিয়ে নিছে, ইরাকের মধ্যে শিয়া মেজরিটি, মাইনরিটি, মানে মোটামুটি প্রায় 50-45 এরকম শিয়ার মধ্যে 50 আরও 45 এই কাছাকাছি। তো সেখানে তারা রুল করতে, তারা শিয়া, আবার ইয়েমেনিও তারা, এখন তারা ওইখানে আছে। এখন সৌদি আরব ইজ অল অ্যান্ড স্টেক, কখন একটা আক্রমণ করবে। সৌদি ভেরি রিচ কান্ট্রি, বিলিয়ন্স অফ ডলার টাকা আছে, সে তখন অস্ত্র কিনতে বেশি আগ্রহী। তারা যদি হসপিটাল করতো, আরও বড় মডার্ন হসপিটাল, মডার্ন সায়েন্টিফিক ইউনিভার্সিটি করতো, তারা কোটি কোটি মুসলিম কান্ট্রি টাকা দিতে পারতো। বাংলাদেশে বলতে গেছে আপনি একটা 500 কোটি নেন, একটা বড় সায়েন্স ল্যাবরেটরি করেন, আপনারা রিসার্চ করেন, আপনি ওখানে একটা মেডিকেল ইউনিভার্সিটি করেন, আপনারা কোভিডের বিরুদ্ধে ফাইট করেন, ক্যান্সারের জন্য ফাইট করেন, আপনার মানে টাকা তো সমস্যা নেই, কিন্তু তারা সেটা করতে না, কারণ যে মোর ইন্টারেস্টেড তো পাওয়ার। এখন যেহেতু ছোট ছোট অন্যান্য দেশগুলি যারা ক্ষমতা কেন্দ্রিক, বিশেষ করে মিডল ইস্টের যারা, যেখানে ইলেকশন সিস্টেম না, যেখানে এমিরেট সিস্টেম, রাজতন্ত্র যেভাবেই বলি আমরা, ওদের এখানে এটা তার কালচার হয়ে গেছে। তাদের এখন অনেকে বলে সৌদি আরব স্যার
সৌদি আরব তো ডেমোক্রেসি ফাংশন করবে না, বলে তোলা আমরা ডেমোক্রেসি, তারা আবার নষ্ট হয়ে যাবে, তাদের সেইটা ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। এখন তাদেরকে ইরান তাদেরকে হামলা করবে, এই ভয়টা সুইচ বই থাকলে অটোমেটিক তারা আমেরিকান অস্ত্র কিনবে, তাহলে অটোমেটিক ওয়ার গেম। আচ্ছা এর মধ্যে যে পাকিস্তান এবং সৌদি আরবের যে সামরিক চুক্তি, এটার কারণে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা ক্ষতিগ্রস্ত হলো কিনা? না, সঙ্গত কারণে, কারণ পাকিস্তানের সঙ্গে যদি সম্পর্ক থাকে, পাকিস্তানের সম্পর্ক সৌদি আরবের সঙ্গে আগের থেকে ভালো, কারণ পাকিস্তান এটা চায়, কারণ পাকিস্তানের লার্জ অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট তারা ওখানে করে, বিরাট সবচেয়ে বেশি নাম্বার অফ কী বলে লেবার তারা পাকিস্তানের এখানে, বিরাট ইনকাম তাদের জন্য। আর পাকিস্তান এই সৌদি আরবের তাদের রাজতন্ত্রের টিকিয়ে রাখার পেছনে যে ক্লোজ টু যারা মিলিটারি সাপোর্ট পাকিস্তান দিয়ে থাকে, তারা খুব ট্রাস্টওয়ার্দি, ভেরি গুড, তাদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন অত পাকিস্তানের সাথে সৌদি আরব সম্পর্ক সবসময় মাঝে মাঝে একটু সম্পর্ক খারাপ ছিল, ভেরি গুড রিলেশনশিপ। এখন এখানে যেহেতু ইন্ডিয়া ইজ ইনভলভ, আমি আবার বলছি এখন ইন্ডিয়া পাকিস্তান দুজনকে আমরা রেখেছি একটা বিরোধী, মানে টোটাল গেমটা হচ্ছে অস্ত্র বিক্রি করতে হবে। এখন ইসরায়েল না থাকলে ওখানে মিডল ইস্টে অস্ত্র কিনবে, ইরান না থাকলে কি অস্ত্র কিনবে, ইরানকে দিয়ে শিয়াইজম প্রভাব বিস্তার করে তারা দখল করে নেবে, এখানে শিয়া প্রতিষ্ঠা করবে, ওরা আহলে সুন্নত মানে স্ট্রং সুন্নাহ ওয়াহাবি, এই কারণে বিক্রি হচ্ছে। 5টা সুপার পাওয়ার এই কাজগুলো করছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এইটাকে বন্ধ করার কোনো রাস্তা আছে আমার কাছে মনে হয় না। অতএব এইটা হচ্ছে সিম্পলি গেম, দে প্লেইং দ্য গেম, দে মাস্ট সেল দেয়ার উইপন্স সেল করতে গেলে দে আর রেডি টু সাপ্লাই উইপন্স, দে মাস্ট ক্রিয়েট দ্য ডিমান্ড তৈরি করার জন্য হচ্ছে পলিটিক্স। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত পতিত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি
তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।